বিদেশীদের ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো। যখনই আমাদের কোনো বিদেশী নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে উনাদের ট্যাক্স ক্যালকুলেশনের ব্যাপার আসে, তখন আমাদের ২ টা জিনিসে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে উনারা কি নিবাসী নাকি অনিবাসী। নিবাসী আর অনিবাসী এই ২ টা জিনিসের মধ্যে পার্থক্য অবশ্যই আমাদের জানতে হবে। তা না হলে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করতে পারব না। আইনের আলোকে দেখি নিবাসী এবং অনিবাসীর মধ্যে পার্থক্য কি? ২০২৩ সালের আইনের ২ এ যদি ২ এর সংজ্ঞা যেখানে আছে এখানে ৪ এ যাই আমরা সেখানে একটা সংজ্ঞা পাবো অনিবাসী কারা? অনিবাসী অর্থ হচ্ছে যারা নিবাসী নহেন এরূপ কোনো ব্যক্তি। তারপরও আছে ৪৫ নাম্বারে অর্থাৎ সংজ্ঞার ৪ নাম্বারে আছে অনিবাসীর সংজ্ঞা আরেকটা হচ্ছে ৪৫ নাম্বারে আছে নিবাসী। নিবাসী হইতে গেলে একজন ব্যক্তি বিদেশী হিসাবে আপনাদের ২ টার একটা শর্ত মানতে হয়। একটা হচ্ছে ইনকাম ইয়ারে অর্থাৎ আর্থিক বছরে কমপক্ষে ১৮২ দিন ১৮৩ দিন বাংলাদেশে অবস্থান করতে হবে অথবা আর্থিক বছরে ৯০ দিন বাংলাদেশে অবস্থান করবে কিন্তু পূর্ববর্তী ৪ বছরের মধ্যে ৩৬৫ দিন বাংলাদেশে থাকতে হবে বা তার থেকে বেশি থাকতে হবে। এই ২ টা ক্রাইটেরিয়াই আপনাকে দেখতে হবে। তাহলে ১ম এ দেখতে হবে উনি ১৮৩ দিন বাংলাদেশে ছিল কিনা। যদি থাকে তাহলে তিনি নিবাসী। আর যদি না থাকে তাহলে হচ্ছে অনিবাসী। ২য় ক্রাইটেরিয়া দেখতে হবে উনি আর্থিক বছরে ৯০ দিন বা তার থেকে বেশি আছে এবং পূর্ববর্তী ৪ বছরে তিনি বাংলাদেশে ৩৬৫ দিন বা তার থেকে বেশি ছিল। এক্ষেত্রেও উনি নিবাসী হিসাবে গণ্য হবে। এখন আসি অনিবাসী এবং নিবাসীর পার্থক্যটা বুঝলে আমাদের পরবর্তীতে সেকশনে যাব ১৯৩ সেকশনে কথা আছে বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তির ক্ষেত্রে কর নির্ধারণ। যিনি বাংলাদেশ ত্যাগ করবে ওনার কর কিভাবে নির্ধারণ করতে হবে। যখন আমরা জানলাম এই ব্যক্তিটা এক বাংলাদেশের নাগরিক কিনা, বুঝলাম এটা বিদেশী, তারপর জানলাম এটা নিবাসী কিনা, দেখলাম নিবাসী অথবা অনিবাসী ২ টার একটা। তারপর আমরা কর নির্ণয়ের ক্ষেত্রে যাব উনি কি বাংলাদেশে থেকে একবারে চলে যাবে কি চলে যাবে না। আমরা সাধারণত যারা বাংলাদেশী তারা হচ্ছে কর নির্ণয় করা হয় অর্থাৎ ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হয় ১৮০ ধারায় অর্থাৎ সেকশন ১৮০। আর যারা হচ্ছে একবারে দেশ থেকে চলে যাবে যাদের এই সেকশনটা হচ্ছে বিদেশীদের জন্য, বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তির ক্ষেত্রে ম্যাক্সিমামই অ্যাপ্লিকেবল হয় যারা হচ্ছে বাংলাদেশে থাকবে না, চলে যাবে ভিসা ক্যানসেল করে, ওয়ার্ক পারমিট ক্যানসেল করে। এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে কর নির্ণয় করা হয় এই সেকশনের আলোকে। যদি এমন হয় কোনো বাংলাদেশীও বাংলাদেশ থেকে একদম ছেড়ে চলে যেতে চায়, তারও কর নির্ণয় করা যাবে ১৯৩ ধারা অনুসারে। এই ক্ষেত্রে কর নির্ণয় করার সময় যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উনি বাংলাদেশে কতদিন অবস্থান করছিল এইটা আমাদের জানতে হবে। অর্থাৎ বাংলাদেশে কতদিন অবস্থান করছে এটা আপনারা কিভাবে জানবেন? এর জন্য হচ্ছে আপনাকে প্রথমত হচ্ছে আপনাকে দেখতে হবে ভিসা। ভিসাতে আপনি এই জিনিসগুলো তথ্য পেয়ে যাবেন। আমি একটা ভিসার নমুনা দেখাই এখানে। যেমন এখানে হচ্ছে একটা নমুনা ভিসার মধ্যে আছে যে বাংলাদেশে উনি ডিপার্চার করছে কখন। ৫ অক্টোবর ২০২৪ সালে বাংলাদেশ থেকে চলে গেছে। তাহলে আমরা জানলাম উনি বাংলাদেশ থেকে কখন চলে গেছে। এটা সাধারণত হচ্ছে যখন উনি বাংলাদেশ থেকে চলে যায় তখন যখন ইমিগ্রেশন হয় ওখান থেকে হচ্ছে এটা দেয় ৫ অক্টোবর চলে গেছে। দ্বিতীয়ত হচ্ছে উনি বাংলাদেশে কখন আসছে এটা আমরা অবশ্যই জানবো। উনার টিকেট দেখে অথবা ভিসার ক্ষেত্রে থাকবে অর্থাৎ এন্ট্রি এবং এক্সিট ২ টা হচ্ছে ভিসার ক্ষেত্রে থাকবে। আরো একটা ক্রাইটেরিয়া মেইনটেইন করা হয় সেটা হচ্ছে বিডা থেকে যখন ওয়ার্ক পারমিট গুলা নেওয়া হয় তখন হচ্ছে উনারা কখন থেকে কখন কাজ করবে সেটার হচ্ছে একটা অনুমোদন এখানে থাকে। আমি একটা ওয়ার্ক পারমিটের নমুনা এখানে দেখাচ্ছি। এটা আমি ইচ্ছাকৃতভাবে হাইড করে ফেলছি, এডিট করে যার নাম, কারণ আমি এটা নিয়ে কাজ করছি। উনি আমার একটা ক্লায়েন্ট। ২ টা ক্লায়েন্টের এখানে আমি যে উদাহরণটা দিব একজন হচ্ছে অনিবাসী আরেকজন হচ্ছে নিবাসী। ২ টারই আমি ট্যাক্স রিটার্ন গত বছর সাবমিট করছি। উনাদের দেখা যায় হচ্ছে এখানে ওয়ার্ক পারমিটটা ১ বছর। ওয়ার্ক পারমিট ১ বছরের দেওয়া হইছে। ইফেক্টিভ হইছে কত তারিখ থেকে? ২৮শে আগস্ট ২০২৪। আমাদের এটা খেয়াল রাখতে হবে স্যালারি যখন উনাদের ক্যালকুলেশন করব সাধারণত হচ্ছে
ওয়ার্ক পারমিটের ইফেক্টিভ ডেট থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি ডিপারচার পর্যন্ত, অথবা উনি বাংলাদেশে যেদিন থেকে আসছে সেদিন থেকে ক্যালকুলেশন করতে পারি। ট্যাক্সের পরিমাণ কমানো বা মিনিমাইজ করার জন্য আমরা লিস্ট সেটা করতে হয় ইফেক্টিভ ডেট থেকে কাউন্ট করতে হয়। তাহলে আমরা ২ টা জিনিস পাইলাম, কিভাবে কতদিন তিনি বাংলাদেশে ছিল এটা ২ টা জায়গা থেকে পাওয়া যাবে। ১ নাম্বার হচ্ছে ভিসা থেকে, আরেক নাম্বার হচ্ছে ওয়ার্ক পারমিট থেকে, আরেকটা হচ্ছে টিকেট থেকেও জানা যাবে আসা যাওয়ার, কখন আসছে কখন গেছে। আর আমাদের ফরেনারদের যখন ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, ওনাদের স্যালারি ব্রেকডাউন বা স্যালারি পুরো জিনিসটা হচ্ছে ভিসা সার্টিফিকেটটা দিতে হবে। এখানে যদি আমরা দেখি যে এই ব্যক্তি কি স্যালারি পেত। বেসিক স্যালারি ছিল $১৫০০, হাউস রেন্ট ছিল $৩৫০, কনভেনিয়েন্স হচ্ছে $১০০। এটা খেয়াল রাখতে হবে। সবগুলো মিলে এটা যখন আমরা বিডার অ্যাপ্রুভাল নিতে যাই, বিডাতে হচ্ছে একটা ক্রাইটেরিয়া আছে যে কোন ফরেন এমপ্লয়ির জন্য কত টাকা হচ্ছে ওনাদের মিনিমাম স্যালারি ধরতে হবে। এইটা ছিল উনি হচ্ছে কোয়ালিটি ইনচার্জ, যাদের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম $১৯৫০ ধরতে হয়েছিল, যেটার জন্য আমরা মিনিমাম দৌড়ে বিডা থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসছি। এটা সাধারণত আপনাকে যখন বিডার সার্টিফিকেট দেওয়া থাকবে তখন ওনাদের স্যালারিগুলো পেয়ে যাবেন। তাহলে এখন যদি আমরা ম্যাথে ফিরে আসি, প্রথমে আমরা দেখতে চাচ্ছিলাম যে উনি অর্থাৎ শিজেলিং উনি হচ্ছে বাংলাদেশে ১৮৩ দিনের থেকে অর্থাৎ ১৮৩ দিন বা তার থেকে বেশি দিন বাংলাদেশে অবস্থান করছে। সেটা আমরা কিভাবে পাচ্ছি? ওনার যখন আমরা ওয়ার্ক পারমিটটা দেখতে যাব, তখন হচ্ছে ওই ওয়ার্ক পারমিটটা যখন এরকম থাকবে, সেখানে হচ্ছে দেখা যাবে উনি কখন আসছে কখন গেছে। এটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা ওনার জিনিসটা হচ্ছে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে প্রথম যে উদাহরণটা আমি দিচ্ছি, এটা হচ্ছে উনি ১ বছর ছিল। তাহলে ১ বছর যখন উনি বাংলাদেশে থাকছে, তখন সবকিছু ক্যালকুলেশন যেটা হচ্ছে আদার্স যেবার বাংলাদেশেরদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় এরকম করে করা হচ্ছে। যেমন উনি হচ্ছে মেইনটেন্যান্স ডিপার্টমেন্ট মেইনটেন্যান্স অর্থাৎ ইঞ্জিনিয়ার হিসেবে ছিল। উনার যখন স্যালারিটা আমরা চিন্তা করলাম, মানে সবকিছু আদার্স ভিডিওগুলো আমার আছে, সেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে ক্যালকুলেশন করা হইছে। উনি বাংলাদেশের সব ধরনের ফ্যাসিলিটি পাবে। এখানে আরো একটা জিনিস দেখতে হবে, ওনাদের স্যালারিটা যেহেতু ডলারে থাকে, সেক্ষেত্রে আমাদের ডলারকে বাংলা টাকায় কনভার্ট করে নিতে হবে। এটা আপনারা কিভাবে কনভার্ট করতে পারবেন? সেটা হচ্ছে যখন ওনাদেরকে স্যালারিটা দেওয়া হয়, ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। ব্যাংকে ওইদিন যে রেটটা থাকে, সেই রেটটাই হচ্ছে ব্যাংক রেট হিসেবে বাংলা টাকায় কনভার্ট করতে হয়। আমি এখানে জাস্ট শুধু এক্সাম্পল হিসেবে একটা ফিগার দিছি। আপনাদের দেখা যাচ্ছে জুলাই মাসে হয়তো ৳১১২ ছিল, পরের মাসে একটু বেশি ছিল। এরকম করে বাংলা টাকা ওনাদেরকে যেটা পেমেন্ট করা হইছে, কারণ যেহেতু আমাদের রিটার্নটা সাবমিট করা হবে বাংলা টাকায়, সেক্ষেত্রে আমাদের বাংলা টাকা দিয়ে এরকম করে কনভার্ট করে ওনাদের মোট কত টাকা ট্যাক্স আসে, ট্যাক্সেবল ইনকাম হয়, এটা আমাদের নিতে হবে। সেক্ষেত্রে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওনাদেরকে যখন স্যালারি পেমেন্ট করা হয়, আদার্স এমপ্লয়িদের মতো অবশ্যই সেটা ব্যাংকিং চ্যানেলে দিতে হবে। এবং সেটা কোনো ক্ষেত্রেই স্যালারির ক্ষেত্রে বিডার অ্যাপ্রুভাল এর থেকে বেশি কম দেওয়া যাবে না। বিডার অ্যাপ্রুভাল যেটা, এটাকে অবশ্যই ব্যাংকে দিতে হবে। তা না হলে অনেক সময় প্রবলেম ফেস করতে হবে। কারণ আপনার এখানে মূল যে ডকুমেন্ট সেটাই হচ্ছে বিডার ওয়ার্ক পারমিট। এখানে যেটা আছে সেটাই হবে। তো আমি এটা ক্যালকুলেশন করতে গিয়ে ওনাদের দেখলাম $১১,৩২,২০০ আসতেছে। সেই টোটালটা এখানে নিলাম। তাহলে উনি 1/3 যেটা বাংলাদেশের নাগরিক হিসেবে পেত, তিনি নিবাসী হিসাবে এটা পাবেন। ১/৩ অথবা ৳৪,৫০,০০০ যেটা কম এটা। এটা বাদ দেওয়ার পর, এটা আসলে আমি একটা ম্যাথ থেকে নিছি। সেক্ষেত্রে দেখা যায় এটা রয়ে গেছে। এটা আমাদের এখানে থাকতেছে না। ধরলাম আমরা, কারণ স্যালারির উপর ইন্টারেস্ট জিনিসটা এটা না দিলে হচ্ছে। তারপর হচ্ছে ওনাদের 1/3 যেটা, এটা বাদ দেওয়ার পর আসতেছে কত? ৳৭,৫৪,৮০০। এই টাকাটার উপর হচ্ছে ট্যাক্সেবল। উনি প্রথমে এই ইনকামের উপর আবার ৳৩.৫ লাখ স্ল্যাব পাবে। এটাতে দেখা যায় 0% আসতেছে ট্যাক্স। তারপর বাকি ১ লাখের উপর, অর্থাৎ এই স্ল্যাবটা আমার আদার্স ভিডিওতে আলোচনা করা হইছে। আপনি দেখে নিবেন যে কিভাবে ট্যাক্স স্যালারি এমপ্লয়িদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, গভর্নমেন্ট এমপ্লয়িদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। ওই সকল শিট ভিডিওর যে লিঙ্কগুলো আমি দিব, ওখানে এক্সেল অটোমেটেড শিট সহ দেওয়া আছে। ওইগুলো হচ্ছে আপনারা ওখান থেকে একটু দেখে নিবেন। দেখে ওইটার উপর হচ্ছে আপনারা স্টাডি করে নিবেন, যাতে সহজে আপনারা বুঝতে পারেন।
উনার দেখা যায় আমরা যদি একটা কন্ট্রিবিউশন দেই, কন্ট্রিবিউশন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হোক অথবা এটা যদি আমাদের কোনো ইনভেস্টমেন্ট থাকে, যেকোনো ইনভেস্টমেন্ট থাকলে এটা তিনি রিবেট পাবে, ক্রেডিট পাবে। কেন ক্রেডিট পাবে? কারণ হচ্ছে নিবাসী হিসাবে সব ধরনের ফ্যাসিলিটিই পাবে। তাহলে সহজ কথা হচ্ছে একজন ফরেনার যিনি হচ্ছে বাংলাদেশের নিবাসী ১৮৩ দিন বা তার থেকে বেশি বাংলাদেশে অবস্থান করছে, তার ট্যাক্স ক্যালকুলেশন গুলো হচ্ছে অন্য যারা আছে বাংলাদেশী নাগরিক হিসেবে সেম ভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। ইস্যু হচ্ছে ডলারটাকে বাংলা টাকায় কনভার্ট করতে হবে ব্যাংকিং রেট অনুসারে। তেমন আর কোনো এটাতে কোনো পার্থক্য নাই। বাকি ক্যালকুলেশন গুলো অ্যাজ ইউজুয়াল আপনারা অন্য ভিডিওগুলো দেখলে আমার সেখানে পেয়ে যাবেন। তাই এটা নিয়ে বলতেছি না, জাস্ট শুধু ক্যালকুলেশনটাই। পরে যদি আমরা এখানে দেখি কম্পিটিশন হচ্ছে এখানে আরেকজন ব্যক্তি যিনি হচ্ছে বাংলাদেশে ১৮৩ দিন থেকে কম অবস্থান করছে, তার ক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেশনটা কেমন হবে? এইটা আমরা এইখানে বিডার যে সার্টিফিকেটটা ইস্যু দেখাইছি মূলত হচ্ছে এই ব্যক্তি উনি হচ্ছে বাংলাদেশে বেশি দিন ছিল না, মাত্র কিছুদিন ছিল। কতদিন ছিল? ২৮শে আগস্ট ২০২৪ থেকে ৫ই অক্টোবর ২০২৪, মাত্র ৩৯ দিন তিনি বাংলাদেশে অবস্থান করছিল। সেক্ষেত্রে আমি যখন এটা করি উনার যেহেতু ৳১৫০০ ছিল, $১৫০০ ছিল, সেটাকে হচ্ছে ৩০ দিয়ে ভাগ করে অর্থাৎ ৩৯ দিন কত ডলার আছে সেটাকে বাংলা টাকা কনভার্ট করে আমরা পাইছিলাম ৳৩,৩৩,০২৫। এটা হচ্ছে তারপর উনার ছিল হাউস রেন্ট অ্যালাউন্স ছিল, কনভেন্স অ্যালাউন্স ছিল। এই সবগুলা জিনিস হচ্ছে ৩৯ দিনের জন্য যত টাকা আসতেছে সেটা হচ্ছে কনভার্ট করে নেওয়া হইছে। তার থেকে দেখা যায় খেয়াল রাখতে হবে উনি ১/৩ যেটা আসতেছে অথবা ৳৫,৫০,০০,০০০ এটা অবশ্যই উনার ইনকাম থেকে বাদ যাবে। অনেক সময় আমাদের কনফিউশন হয় যে উনি যেহেতু নিবাসী বাংলাদেশী নয়, অনিবাসী বাংলাদেশী, সেক্ষেত্রে কি আমরা ১/৩ কি উনি পাবে কিনা? উনি অবশ্যই ১/৩ পাবে। সেটার একটা উদাহরণ আছে। আয়কর পরিপত্র ২০২৩-২৪ এর ৯ নম্বর উদাহরণটা আছে, এটা আমি আজকে দেখাবো। সেখানে দেখা যায় স্পষ্টতই রেফারেন্স হিসেবে আছে যে যাই হোক ১/৩ সেটা পাবে। তারপর ১/৩ বাদ দেওয়ার পর যেটা আসবে এটার উপর হচ্ছে উনি ৩০% হিসেবে যত টাকা ট্যাক্স আছে সেটা পাবে। উনি স্ল্যাব পাবে না, কারণ উনি মাত্র ৩৯ দিন বাংলাদেশে ছিল। তাহলে এরকম করে যখন আমরা ক্যালকুলেশনটা করব যে উনি মোট ট্যাক্স আসতেছে ৳৬০,৫৮৬ এই যে পরিমাণ ট্যাক্স আসতেছে এটা আমরা অবশ্যই এখানে শিটে বসায় দিতে পারবো। এটা নিয়ে আমাদের কোনো কঠিন কাজ না। এই শিটটা আসলে আমি দিচ্ছি না, কারণ আপনারা আদার্স যে ভিডিওগুলো আছে সেখানে আরো ২ টাতে শিটগুলো অ্যাটাচ করা আছে পুরো ভালোভাবে বাংলাদেশের নাগরিক এবং যারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি ওগুলোতে খুব সুন্দর করে দেওয়া আছে। আপনারা ওই শিটগুলো ডাউনলোড করে নিবেন যাতে প্র্যাকটিস করতে পারেন। তাহলে আমরা বুঝাইতে পারছি যে আসলে দুজনের মধ্যে পার্থক্য কি। এখন যদি আমরা একটা উদাহরণে চলে যাই, উদাহরণ ৯ যেটাতে আমি দেখাইছিলাম, মিস সুরাইয়া ইউহানসন তিনি হচ্ছে বাংলাদেশী নন এবং অনাবাসী একজন করদাতা। তিনি বাংলাদেশের একটা বহুজাতিক কোম্পানির একজন কর্মচারী। ২০২২-২৩ আয়বর্ষে তিনি বাংলাদেশে ১৮২ দিনের কম সময়কাল অবস্থান করেন। এই সময়ে তিনি বাংলাদেশে ৬ মাস কর্মরত ছিলেন। যেহেতু উনি ১৮৩ দিন থেকে কম সময় ছিলেন সেক্ষেত্রে উনি হচ্ছে অনিবাসী বাংলাদেশী হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ উনি বাংলাদেশের নিবাসী নয়। উনার মাসিক বেতন ছিল ৳২,০০,০০০। তারপর তিনি একটা মাসিক মূল্যে বাংলাদেশে অবস্থানকালে তিনি কোম্পানি কর্তৃক সরবরাহকৃত ফ্ল্যাটে অবস্থান করেন। উক্ত ফ্ল্যাটের ভাড়া মূল্য হিসেবে কোম্পানি ফ্ল্যাটের মালিককে প্রতি মাসে ৳৭৫,০০০ দিত। কোম্পানি কর্তৃক প্রদত্ত ১৫০০ সিসির একটি গাড়ি ব্যবহার করেন। ৳৫,০০,০০০ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিনিয়োগ করেন। তারপরে মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করেন। এই সকল জিনিসে বিনিয়োগ করছে, কিন্তু একটা জিনিস বলা হয়নি আগে, সেটা হচ্ছে যখন কোনো বিদেশি অনিবাসী থাকবে অর্থাৎ ১৮৩ দিনের কম বাংলাদেশে অবস্থান করবে উনি কোনো ধরনের ট্যাক্স ক্রেডিট পাবে না। আর যখন তিনি নিবাসী হবে তখন সব ধরনের ট্যাক্স ক্রেডিট যেগুলো আছে সবগুলোই পাবে। এখানে আমরা যে দেখি ২০২৩ সালের ৩৩ অনুযায়ী ধারা যেটা আয়কর আইনের ১৫০ সিসির অধিক এরূপ গাড়ির ক্ষেত্রে মাসিক ৳২৫,০০০ পার কেজি হিসেবে গণনা করা হবে। সেক্ষেত্রে উনার যে স্যালারিটা আসে সেটা হচ্ছে
2,00,000 টাকা, ৭৫,০০০, তারপর 25,০০০ এই সবগুলোকে ৬ দিয়ে গুণ করলে হচ্ছে ১৮,০০,০০০ টাকা উনার সেলারি আসে। এই সেলারি থেকে হচ্ছে ষষ্ঠ তফসিলের অংশ ১ এর ২৭ অনুযায়ী ১/৩ অথবা ৪,৫০,০০০ টাকা যেটা কম সেটা অবশ্যই উনি বাদ দিতে হবে। তাহলে ১৮,০০,০০০ টাকা থেকে এটা বাদ দেওয়া হলো। তখন ১৩,৫০,০০০ টাকা। এই ১৩,৫০,০০০ টাকার উপর ৩০% হারে হচ্ছে ট্যাক্স দিতে হবে। যেটা আসতেছে ৪,৫০,০০০ টাকা। যেহেতু করদাতা বাংলাদেশী নন এবং অনিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা তাই তিনি ধারা ৭৮ অনুযায়ী বিনিয়োজিত সাধারণ কর রেয়াত প্রাপ্য হবেন না। এটা ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আপনারা সবাই দেখে নিবেন।